ব্যক্তিগত ফাইন্যান্স বা টাকা পয়সার ভাবনা নিয়ে যখন কথা হয় তখন এমন কিছু বই থাকে যা সত্যি আমাদের চিন্তাভাবনাকে একেবারে নাড়িয়ে দেয়। রবার্ট কিওসাকি রিচ ড্যাড পুয়ার ড্যাড আমার মনে হয় ঠিক তেমনই একটা বই। একদম, খুবই প্রভাবশালী বই। তো আজ আমরা এই বইটার গভীরে যাব, এর মূল দর্শনটা কি সেটা বোঝার চেষ্টা করব। আমাদের কাছে বইটার মূল আইডিয়াগুলো নিয়ে কিছু নোটস আছে আর কিছু বিশ্লেষণও আছে। ঠিক তাই। আর এই বইটার সবচেয়ে মজার দিক হলো এর গল্প বলার স্টাইলটা, তাই না? কিওসাকি তার নিজের জীবনের দুজন বাবার কথা বলেছেন। হ্যাঁ, একজন তার নিজের বাবা, যিনি খুব শিক্ষিত কিন্তু সারা জীবনই টাকা পয়সার সমস্যায় ভুগেছেন, কিওসাকি যাকে বলছেন পোর ড্যাড। ঠিক। আর অন্যজন, তিনি হলেন তার এক বন্ধুর বাবা, স্কুল পাশ না করেও কিন্তু দারুণ সফল ব্যবসায়ী ছিলেন আর খুব ধনী। তিনি কিওসাকির রিচ ড্যাড। হ্যাঁ, এই যে দুটো বিপরীত আর্থিক দর্শন, মানে পোর ড্যাড আর রিচ ড্যাডের ভাবনা, এটার তুলনার মধ্যে দিয়েই কিওসাকি তার আইডিয়াগুলো তুলে ধরেছেন। আমাদের আজকের আলোচনা তাহলে এই দর্শনগুলো নিয়েই হবে। বোঝার চেষ্টা করব কেন বইটা এত পপুলার, আবার কেন এটা নিয়ে এত বিতর্ক হয়। আচ্ছা, তাহলে শুরু করা যাক সেই বিখ্যাত লাইনটা দিয়ে, যেটা প্রায় বইটার সারমর্ম বলা চলে। কোনটা? ওই যে, ধনীরা টাকার জন্য কাজ করে না, তারা টাকাকে দিয়ে নিজেদের জন্য কাজ করায়। হ্যাঁ, এটা তো খুব শোনা যায়, শুনতে বেশ সহজ লাগে, কিন্তু এর ভেতরে মনে হয় একটা বড় মানসিকতার তফাৎ আছে। অবশ্যই, একটা গভীর পার্থক্য। এই বিষয়টা একটু খুলে বললে ভালো হয়। মানে টাকার জন্য কাজ করা, এ তো আমরা প্রায় সবাই করি। চাকরি করি, মাস গেলে মাইনে পাই, তা দিয়ে চলি। কিওসাকি এটাকে বলছেন র্যাট রেস, ইঁদুর দৌড়। এর মানেটা ঠিক কি? দেখুন, এর মানে হলো একটা চক্র, একটা ভিশিয়াস সাইকেল আর কি। মানুষজন কি করে? ভালো করে পড়াশোনা করে যাতে একটা ভালো চাকরি পায়। হ্যাঁ, চাকরি থেকে বেতন আসে, সেই টাকা দিয়ে তারা বিল দেয়, মানে যা যা দরকারি খরচ সেগুলো মেটায়। তারপর হয়তো গাড়ি কেনে বা বাড়ি কেনার কথা ভাবে, যার জন্য আবার লোন নিতে হয়। ঠিক। আর সেই লোনের যে কিস্তি, সেটা শোধ করার জন্য তাকে হয় আরও বেশি খাটতে হয়, নয়তো আরও ভালো মাইনের চাকরি খুঁজতে হয়। জীবনটা তখন ওই চাকরি করা আর বিল মেটানোর মধ্যেই, মানে ঘুরপাক খেতে থাকে। মাস শেষে হাতে আর কিছুই থাকে না প্রায়। একদম, এটাই হলো সেই জীবিকার ইঁদুর দৌড়, যেখানে মানুষ টাকার পেছনে ছুটছে তো বটেই, কিন্তু আর্থিকভাবে আসলে এগোতে পারছে না, যেন একই জায়গায় ঘুরছে। এটা তো খুবই পরিচিত একটা ছবি, চারপাশে এমন উদাহরণ তো অনেক দেখা যায়। তাহলে এই দৌড় থেকে বেরোয়ার রাস্তাটা কি? মানে কিওসাকি কি বলছেন, ধনীরা আসলে কি করে? ধনীরা, মানে যাদের ধনী মানসিকতা আর কি, তারা ফোকাসটাই রাখে অন্য একটা জায়গায়। তারা শুধু মাস মাইনের ওপর ভরসা করে বসে থাকে না। আচ্ছা, তারা এমন উপায় খোঁজে যাতে টাকা, মানে তাদের উপার্জিত টাকা, তাদের জন্য আরও টাকা তৈরি করতে পারে। এটাকে আমরা বলি প্যাসিভ ইনকাম, নিষ্ক্রিয় আয়। প্যাসিভ ইনকাম মানে নিজে সরাসরি কাজ না করলেও আয় আসছে। হ্যাঁ, তারা এমন অ্যাসেট বা সম্পদ তৈরি করে বা কেনে যা থেকে নিয়মিত আয় আসতে থাকে। যেমন ধরুন, বাড়ি ভাড়া দিলেন, সেই ভাড়াটা আসছে, বা স্টকে বিনিয়োগ করলেন, ডিভিডেন্ড পাচ্ছেন। ব্যবসার লাভ হতে পারে। অবশ্যই, ব্যবসার লাভ, কিংবা ধরুন আপনি একটা বই লিখেছেন বা গান বানিয়েছেন, তার থেকে রয়্যালটি আসছে। এগুলো সবই হচ্ছে অ্যাসেট থেকে আয়। মূল আইডিয়াটা হলো একটা সিস্টেম তৈরি করা, যাতে আপনি হয়তো ঘুমিয়ে আছেন বা ছুটিতে গেছেন, তখনও আপনার আয় বন্ধ হচ্ছে না। মানে টাকাকে নিজের কর্মচারী বানিয়ে ফেলা, এটাই বলতে চাইছেন? একদম, সোজা কথাই এটাই। তার মানে শুধু হার্ডওয়ার্ক করলেই হবে না, স্মার্ট ওয়ার্ক করতে হবে। এমন কিছুতে নিজের সময় আর অর্থ দিতে হবে যা ভবিষ্যতে আয় তৈরি করে দেবে। ঠিক। কিন্তু এই যে প্যাসিভ ইনকাম বা সম্পদ তৈরির আইডিয়া, এটা শুনতে তো বেশ ভালো লাগে, কিন্তু বাস্তবে এটা কি সবার জন্য সম্ভব? বিশেষ করে যাদের হয়তো শুরুতে খুব বেশি মূলধন নেই। এটা একটা খুব জরুরি প্রশ্ন। দেখুন, কিওসাকি কিন্তু জোর দিচ্ছেন যে ব্যাপারটা শুধু কত টাকা আছে তার উপর নির্ভর করে না, তার চেয়েও বেশি নির্ভর করে আপনার আর্থিক জ্ঞান আর আপনার মানসিকতার ওপর। মানে মাইন্ডসেট। হ্যাঁ, মাইন্ডসেট। শুরুতে অল্প দিয়েও শুরু করা যায়। আসল হলো দৃষ্টিভঙ্গিটা বদলানো। খরচের কথা ভাবার আগে বিনিয়োগের কথা ভাবা, দায় না বাড়িয়ে অ্যাসেট বা সম্পদ বাড়ানোর দিকে ফোকাস করা। আর এখানেই চলে আসে বইয়ের আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আর্থিক শিক্ষার অভাব। হ্যাঁ, এই পয়েন্টটা কিওসাকি খুব জোরালোভাবে বলেছেন যে আমাদের যে ফর্মাল এডুকেশন সিস্টেম আছে, স্কুল, কলেজ, সেগুলো আমাদের হয়তো পেশাগতভাবে দক্ষ করে তোলে ঠিকই। হ্যাঁ, ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার বানায়,
কিন্তু টাকা আসলে কিভাবে কাজ করে, কিভাবে টাকা ম্যানেজ করতে হয়, বা ধরুন কিভাবে ইনভেস্ট করতে হয়, এই বিষয়গুলো প্রায় শেখানোই হয় না। একদম। আর এই যে আর্থিক জ্ঞানের অভাব বা ফিনান্সিয়াল ইলিটারেসি, এর ফল কিন্তু বেশ খারাপ হতে পারে। মানুষ হয়তো পড়াশোনায় খুব ভালো, নিজের পেশায় খুব সফল, কিন্তু ব্যক্তিগত জীবনে হয়তো ঋণের জালে জড়িয়ে পড়ছে। বা হয়তো ভুল জায়গায় টাকা রেখে সব হারাচ্ছে। ঠিক, অথবা শুধু মাস মাইনের উপর ভরসা করে অনিশ্চিত জীবন কাটাচ্ছে। তারা হয়তো জানেই না বাজেট কিভাবে করতে হয় বা লোন কিভাবে কাজ করে। ভালো লোন আর খারাপ লোনের মধ্যে তফাৎটা কি? স্টক মার্কেট বা রিয়েল এস্টেটে বিনিয়োগের রিস্ক আর রিটার্নগুলো কি, এগুলো নিয়েও ধারণা থাকে না অনেকের। হ্যাঁ, এই ঘাটতিটা কি তাহলে শুধু ব্যক্তির সমস্যা, নাকি এটা একটা সিস্টেমের সমস্যা? কারণ বেশিরভাগ মানুষই তো এই আর্থিক জ্ঞানের বাইরে থেকে যাচ্ছে। অবশ্যই এটা একটা সিস্টেমিক সমস্যা। এর প্রভাব তো অনেক বড়। মানুষজন ক্রেডিট কার্ডের ফাঁদে পড়ে যায় সহজে, দরকার নেই এমন জিনিস কিনে ইএমআই এর বোঝা বাড়ায়। মানে ওই মাসিক কিস্তি। হ্যাঁ, মাসিক কিস্তি। তারপর রিটায়ারমেন্টের জন্য যথেষ্ট সঞ্চয় করতে পারে না। তারা ভাবে একটা সিকিউর চাকরি থাকলেই জীবনের সব আর্থিক নিরাপত্তা নিশ্চিত। কিন্তু সেই চাকরি যদি চলে যায় বা হঠাৎ যদি বড় কোনো খরচ এসে পড়ে, তখন একেবারে দিশেহারা অবস্থা। কিওসাকির মতে তার পোর ড্যাড এই প্রথাগত শিক্ষায় শিক্ষিত হয়েও কিন্তু আর্থিক জ্ঞানের অভাবেই সারা জীবন ভুগেছেন। ঠিক। আর অন্যদিকে রিচ ড্যাড হয়তো প্রথাগত পড়াশোনায় অতটা এগোননি, কিন্তু তিনি টাকা কিভাবে কাজ করে সেই প্র্যাকটিক্যাল জ্ঞানটা অর্জন করেছিলেন। এটাই কিন্তু আসল পার্থক্যটা গড়ে দিয়েছে। তাহলে কিওসাকি বলতে চাইছেন যে এক ধরনের প্রায়োগিক বা বাস্তব আর্থিক শিক্ষার প্রয়োজন আছে, যা আমাদের স্কুল কলেজে সাধারণত শেখানো হয় না। একদম। তিনি চাইছেন মানুষ টাকার ব্যাপারে আরও অ্যালার্ট হোক, নিজের ফিনান্সিয়াল ফিউচারটা নিজের কন্ট্রোলে নিক। আর সেই কন্ট্রোল নেওয়ার জন্য প্রথম স্টেপটাই হলো দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা পরিষ্কারভাবে বোঝা। একটা হলো সম্পদ বা অ্যাসেট, আর অন্যটা হলো দায় বা লায়াবিলিটি। হ্যাঁ, এই ধারণাটাও বইয়ের একেবারে কেন্দ্রে আছে। আর কিওসাকি খুব সহজ একটা সংজ্ঞা দিয়েছেন, তাই না? হ্যাঁ, খুবই সহজ কিন্তু খুব পাওয়ারফুল সংজ্ঞা। অ্যাসেট বা সম্পদ হলো এমন কিছু যা আপনার পকেটে টাকা আনে, সিম্পল। আর লায়াবিলিটি? আর লায়াবিলিটি বা দায় হলো এমন কিছু যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। এর চেয়ে সোজাসাপটা ব্যাখ্যা আর হয় না। উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা আরও পরিষ্কার হবে। অ্যাসেট বা সম্পদ বলতে কি বোঝাতে চাইছেন উনি? যেমন ধরুন, আপনার একটা ফ্ল্যাট আছে, সেটা আপনি ভাড়া দিয়েছেন। প্রতি মাসে সেই ভাড়াটা আপনার পকেটে টাকা আনছে, তো ওই ফ্ল্যাটটা আপনার অ্যাসেট। আচ্ছা। বা ধরুন আপনি কিছু স্টক বা বন্ড কিনেছেন, যেখান থেকে ডিভিডেন্ড বা ইন্টারেস্ট পাচ্ছেন, সেটাও অ্যাসেট। আপনার লেখা বই বা গান থেকে রয়্যালটি আসছে, মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেকে আয়, সেটাও অ্যাসেট। নিজের কোনো ব্যবসা যদি লাভ দেয়, সেটাও অবশ্যই অ্যাসেট, কারণ এগুলো সবই আপনার জন্য আয়ের উৎস তৈরি করছে। কিওসাকি বলছেন, ধনী মানসিকতার মানুষরা এই ধরনের অ্যাসেট জোগাড় করার দিকেই তাদের সব মনোযোগ আর টাকা বিনিয়োগ করে। আর দায় বা লায়াবিলিটি কোনগুলো? দায় হলো সেই সব জিনিস যা আপনার পকেট থেকে নিয়মিত টাকা বের করে নিচ্ছে। যেমন ধরুন, আপনি নিজের থাকার জন্য একটা বড় বাড়ি কিনলেন, বিশাল একটা হোম লোন নিলেন। প্রতি মাসে মোটা টাকা কিস্তি দিতে হচ্ছে, বাড়ির মেইনটেনেন্সের খরচ আছে, ট্যাক্স আছে। এই বাড়িটা কিন্তু আপনার পকেটের টাকা আনছে না, বরং নিয়ে যাচ্ছে, তাই এটা লায়াবিলিটি। একই কথা কি গাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য? হ্যাঁ, যদি গাড়িটা আপনি শুধু শখে ব্যবহার করেন, গাড়ির লোন, তেলের খরচ, সার্ভিসিং, ইন্স্যুরেন্স সবই তো খরচ। মজার ব্যাপার হলো, বহু মানুষ এই লায়াবিলিটিগুলোকেই তাদের জীবনের বড় অ্যাসেট বা সম্পদ বলে মনে করে। এখানেই তো গোলমালটা হয়ে যায়। আমরা ভাবি বাড়ি বা গাড়ি কিনলাম মানে বিরাট অ্যাসেট তৈরি হলো, কিন্তু কিওসাকির সংজ্ঞা অনুযায়ী এগুলো আসলে দায়, যদি না এগুলো সরাসরি আয় তৈরির কাজে লাগানো হয়। ঠিক। এই পার্থক্যটা বোঝা এত জরুরি কেন? কারণ এই ভুল ধারণাটাই মানুষকে ওই র্যাট রেস থেকে বেরোতে দেয় না। মানুষ ভাবে বাড়ি বা গাড়ি কিনে তারা নিজেদের ফিনান্সিয়াল সিকিউরিটি বাড়াচ্ছে, কিন্তু আসলে তারা নিজেদের উপর আর্থিক বোঝা আরও বাড়িয়ে ফেলছে। ওই চক্রটা আবার চলে আসছে। হ্যাঁ, আবার ভাবুন চক্রটা। ভালো চাকরি, বেতন, বিল মেটানো, শখ বা স্ট্যাটাসের জন্য লোন নিয়ে কিছু কেনা, বাড়ি, গাড়ি, দামি ফোন। সেই লোনের ইএমআই বা মাসিক কিস্তি, সেটা শোধ করার জন্য আরও বেশি করে কাজ করা বা আরও বেশি বেতনের চাকরি খোঁজা, আবার বেতন। এই চক্রে একবার ফেঁসে গেলে বেরোনো খুব মুশকিল।
কারণ আপনার লায়াবিলিটিগুলো আপনার আয়ের একটা বড় অংশ খেয়ে নিচ্ছে। তখন নতুন করে অ্যাসেট বা সম্পদ তৈরির জন্য হাতে আর টাকা থাকছে না। ঠিক তাই। তার মানে কিওসাকি এটা বলছেন না যে বাড়ি বা গাড়ি কেনাই যাবে না। তিনি বলছেন আগে অ্যাসেটস তৈরির দিকে ফোকাস করো, যেখান থেকে আয় আসবে। হ্যাঁ, সেই আয় দিয়ে তারপর নিজের লাইফস্টাইল আপগ্রেড করো বা যা দরকার কেন। মানে ফোকাসটা শিফট করতে হবে। চাকরির মাইনেটাই আয়ের একমাত্র উৎস, এই ভাবনা থেকে বেরিয়ে অ্যাসেটস থেকে আয় তৈরির ওপর জোর দিতে হবে। একদম ঠিক ধরেছেন। আগে চেষ্টা করতে হবে ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ পজিটিভ করার। মানে অ্যাসেট থেকে যে আয় আসছে সেটা যেন আপনার লায়াবিলিটিস খরচ আর অন্যান্য খরচ মেটানোর পরেও কিছু বাঁচে, উদ্বৃত্ত থাকে। হ্যাঁ, উদ্বৃত্ত থাকে। আর সেই উদ্বৃত্ত টাকাটা আবার নতুন অ্যাসেট তৈরিতে বিনিয়োগ করা যেতে পারে। এইভাবে একটু একটু করে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতার দিকে এগোনো সম্ভব। তখন আর জীবনধারণের জন্য চাকরির বেতনের উপর অতটা নির্ভর করতে হবে না। এই পুরো প্রক্রিয়ায় তো একটা মানসিক জোরও লাগে। মানে গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে চিন্তা করা, একটু ঝুঁকি নেওয়া, এগুলোর ওপরও কি কিওসাকি জোর দিয়েছেন? হ্যাঁ, অবশ্যই। তিনি পাঠকদের বেশ উৎসাহিত করেন আর্থিকভাবে একটু সাহসী হতে, নতুন কিছু চেষ্টা করতে, এমনকি ফেলিওর বা ব্যর্থতাকেও মেনে নিতে বলেন। ব্যর্থতা থেকেও শেখা যায়। উনি মনে করেন ব্যর্থতা শেখারই একটা অংশ। তিনি ব্যবসার উদ্যোগ নিতে বলেন, স্মার্টলি ইনভেস্ট করতে বলেন, আবার রিস্ক বা ঝুঁকি নিতেও বলেন। তবে সেটা অবশ্যই ক্যালকুলেটেড রিস্ক, মানে বুঝে শুনে হিসেব করে নেয়া ঝুঁকি। আচ্ছা। শুধু ব্যাংকে টাকা ফেলে রাখলে বা একদম সেফ জায়গায় বিনিয়োগ করে খুব বেশি এগোনো যায় না, এটাই তার মূল বার্তা। তিনি চান মানুষ শুধু একজন এমপ্লয়ি বা কর্মীর মতো না ভেবে একজন অন্ট্রেপ্রেনিয়র বা উদ্যোক্তা অথবা ইনভেস্টরের মতো ভাবতে শিখুক। এই দিকটা বেশ মোটিভেটিং। নিজের আর্থিক ভাগ্য নিজেই তৈরি করব, এই ভাবনাটা তো বেশ আকর্ষণীয়। কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে তাতে কিছু সমালোচনার কথাও বলা হয়েছে। যেমন কিওসাকি কি বিনিয়োগের ব্যাপারগুলোকে একটু বেশি সহজ করে দেখান, আর উনি যে ধরনের ঝুঁকির কথা বলেন সেটা কি সবার জন্য ঠিক? এটা একটা খুব ভ্যালিড পয়েন্ট। দেখুন, কিওসাকির রেখার ধরনটা খুব সহজ আর মোটিভেটিং। এটা অনেক মানুষকে পার্সোনাল ফাইন্যান্স নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করে। এটা তার বিরাট কৃতিত্ব, অস্বীকার করার উপায় নেই। হ্যাঁ, সেটা ঠিক। কিন্তু হ্যাঁ, সমালোচকরা প্রায় বলেন যে তিনি বিনিয়োগের যে জটিল দিকগুলো আছে সেগুলোকে অনেক সময় এড়িয়ে যান। পরে মনে হতে পারে যেন ধনী হওয়াটা খুবই সহজ একটা ব্যাপার। মানে উনি নির্দিষ্ট কোনো ফর্মুলা বা স্টেপ বাই স্টেপ গাইড দেন না? না, সেভাবে দেন না। উনি মূলত একটা জেনারেল মাইন্ডসেট বা মানসিকতার কথা বলেন। আর তার যে ঝুঁকি নেওয়ার দর্শন, সেটা হয়তো সবার আর্থিক অবস্থা বা সবার মানসিক গঠনের সঙ্গে ঠিকঠাক খাপ খাবে না। তাহলে বিষয়টা কি এরকম যে কিওসাকির বইটা হলো একটা স্টার্টিং পয়েন্ট, মানে মানসিকতা বদলের জন্য খুব ভালো, কিন্তু তারপর আরও ডিটেলে জানাটা শেখাটা জরুরি? শুধু ওনার কথাগুলো অন্ধভাবে ফলো করলে রিস্কি হতে পারে। একদম তাই। বইটাকে একটা মোটিভেশনাল গাইড বা চিন্তার খোরাক হিসাবে দেখাই ভালো। এটা আপনাকে প্রশ্ন করতে শেখাবে, এতদিন ধরে চলে আসা আর্থিক উপদেশগুলোকে চ্যালেঞ্জ করতে সাহস যোগাবে। কিন্তু এটা কোনো রেডিমেড ফর্মুলা নয় যে প্লাগ করলেই রেজাল্ট দেবে। হিসাব করা ঝুঁকি বা ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার মানেই হলো যে বিষয়ে আপনি টাকা ঢালছেন বা যে ব্যবসায় নামছেন সে বিষয়ে যথেষ্ট রিসার্চ করা, নিজের আর্থিক অবস্থাটা বোঝা, আর যদি ক্ষতি হয় তার জন্য প্রস্তুত থাকা। এটা অন্ধকারে লাভ দেওয়া নয়। ঠিক। তাই কিওসাকির দর্শনটা গ্রহণ করার পাশাপাশি নিজের জ্ঞান বাড়ানো, দরকার হলে এক্সপার্টদের পরামর্শ নেওয়া আর নিজের সিচুয়েশন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াটা খুব খুব জরুরি। বইটার লেখার স্টাইল নিয়েও তো কথা হচ্ছিল। আগেই বলছিলেন যে খুব সহজবোধ্য, নতুনদের জন্যও পড়া সহজ। হ্যাঁ, ভাষা খুবই সরল, গল্প বলার ঢঙে লেখা তো, তাই পড়তে বেশ ভালো লাগে। কোনো কঠিন ফাইন্যান্সিয়াল টর্ম বা তত্ত্বের কচকচানি নেই। এখানেই বোধহয় বইটা সাকসেস। মানে এটা কোনো টেকনিক্যাল বই নয়? না, এটা টেকনিক্যাল ফাইন্যান্সের বই নয়। এটা মূলত টাকার সম্পদ নিয়ে আপনার যে চিন্তাভাবনা, যে মাইন্ডসেট, সেটাকে বদলে দেওয়ার বই। পাঠককে একটা খ্যাকুনি দেয়, নতুন করে ভাবতে বাধ্য করে। তাহলে কাদের জন্য এই বইটা সবচেয়ে বেশি উপযোগী হতে পারে? কারা পড়লে বেশি লাভবান হবেন? দেখুন, আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী যারা নিজেদের ফিনান্সিয়াল সিচুয়েশন নিয়ে একটু চিন্তিত, যারা ওই চাকরি নির্ভর জীবন থেকে বেরিয়ে এসে আর্থিক স্বাধীনতা খুঁজছেন, তাদের জন্য এটা একটা দারুণ স্টার্টিং পয়েন্ট হতে পারে। ছাত্রছাত্রী বা যারা সবে চাকরিতে ঢুকেছে? হ্যাঁ, ছাত্রছাত্রী বা ইয়াং প্রফেশনালরা যারা সবে আয় করতে শুরু করেছেন,
তারাও এই বই থেকে টাকা ম্যানেজ করার একটা একেবারে অন্যরকম দৃষ্টিভঙ্গি পাবেন। আর যারা মনে করেন যে তারা ওই র্যাট রেসে আটকে পড়েছেন, মানে মাস গায়ে মাইনের জন্য অপেক্ষা করা আর ইএমআই দেওয়ার চক্রে বন্দী, তাদের জন্য তো এটা চুপ খুলে দেওয়ার মতো কাজ করতে পারে। নতুন বিনিয়োগকারীদের জন্যও। হ্যাঁ, নতুন বিনিয়োগকারীরাও এখান থেকে মূল মানসিকতার শিক্ষাটা নিতে পারেন। বেশ, তাহলে এতক্ষণের যে আলোচনা হলো সেখান থেকে যদি মূল বিষয়গুলো আরেকবার একটু সামারাইজ করা যায়, এই বই থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি টেকওয়ে পেলাম আমরা? অবশ্যই রিচ ড্যাড পোর ড্যাডের মূল মেসেজটা হলো শুধু টাকা রোজগার করাই যথেষ্ট নয়, টাকাকে বুঝতে হবে আর টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করানোটা শিখতে হবে। কয়েকটা মেন শিক্ষা যদি বলি, বলুন। প্রথমত, শুধু বেতনের জন্য কাজ করার যে মাইন্ডসেট, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। টাকাকে নিজের জন্য কাজ করানোর উপায় খুঁজতে হবে, মানে প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করতে হবে। দ্বিতীয়ত, ফিনান্সিয়াল লিটারেসি বা আর্থিক শিক্ষাটা মাস্ট। ফর্মাল এডুকেশনের পাশাপাশি টাকা কিভাবে কাজ করে সেটা শিখতেই হবে। তৃতীয়ত, অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যে পরিষ্কার পার্থক্য বুঝতে হবে আর ফোকাস করতে হবে শুধু অ্যাসেট বাড়ানোর দিকে, লায়াবিলিটি কমাতে হবে। আর চতুর্থত, ওই র্যাট রেস বা জীবিকার ইঁদুর দৌড়ের চক্রটাকে চিনতে হবে আর খুব সচেতনভাবে চেষ্টা করতে হবে সেটা থেকে বেরিয়ে আসার। এর জন্য ক্যালকুলেটেড রিস্ক নিতে আর ফেলিওর থেকে শিখতে রেডি থাকতে হবে। বইটার আসল পাওয়ারটা হলো এটা টাকা আর সম্পদ নিয়ে আমাদের মাথায় গেঁথে থাকা অনেক পুরনো ধারণাকে চ্যালেঞ্জ করে, একটা নতুন পার্সপেক্টিভ দেয়। আমাদের উৎসে বইটার পপুলারিটি আর ইম্প্যাক্টের কথাও বলা হয়েছে। রেটিংও বেশ ভালো, 4.5 আউট অফ 5। সত্যি আলোচনাটা খুব ইন্টারেস্টিং হলো। মনে হচ্ছে বইটা শুধু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেয় না, বরং জীবনটাকে দেখার একটা নতুন অ্যাঙ্গেল খুলে দেয়। হ্যাঁ, টাকাকে ভয় না পেয়ে বা শুধু একটা দরকারি জিনিস হিসেবে না দেখে তাকে একটা টুল বা উপায় হিসেবে ব্যবহার করার কথা বলে, যার মাধ্যমে হয়তো জীবনের স্টিয়ারিংটা নিজের হাতে নেওয়া যায়। একদম। এটা সেই জার্নির একটা স্টার্টিং পয়েন্ট হতেই পারে, সেটা হোক অর্থনীতিকে আরও একটু ভালো করে বোঝা বা আসল ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করা। ঠিক। তবে শেষ করার আগে একটা কথা মনে করিয়ে দেওয়া দরকার, এই বইটা কিন্তু মূলত কেন আর কি এই প্রশ্নগুলোর উত্তর দেয়। কেন আর্থিক স্বাধীনতা দরকার, কেন অ্যাসেট দরকার, কি সেই অ্যাসেট আর লায়াবিলিটি, কিন্তু কিভাবে তার খোরাক রেখে যেতে চাই। এই আলোচনা শোনার পর বা হয়তো বইটি পড়ার পর নিজের আর্থিক চিন্তাভাবনা আর অভ্যাসে বদল আনার জন্য প্রথম বাস্তবসম্মত পদক্ষেপটা কি হতে পারে, এমন কোনো ছোট্ট চেঞ্জ যা এই নতুন দৃষ্টিভঙ্গির দিকে যাত্রা শুরু করতে হেল্প করবে? এটা কোনো রেডিমেড উত্তর নয়। না, এটা কোনো রেডিমেড উত্তর নয়, এটা বরং নিজেদের জন্য খুঁজে বের করার একটা প্রশ্ন। নিজের প্রথম স্টেপটা কি হবে?